সকল গবেষণা বলছে মানব স্বাস্থ্যের সাথে ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ হচ্ছে ঘুম। এই ঘুম আমাদের শরীরের ওপর যেমন প্রভাব ফেলে, তেমনি আমাদের মনোজগতেও রাখে গভীর প্রভাব। আজ আমরা আলাপ করব ঘুম, আমাদের স্বপ্ন এবং স্বাস্থ্য প্রসঙ্গে। এ বিষয়ে কথা বলার জন্য একজন বিশেষজ্ঞ আমাদের সাথে উপস্থিত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে ঘুম বিষয়ে গবেষণা করছেন এবং এ বিষয়ক চিকিৎসা সেবার সাথে যুক্ত আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অতিথি ডাক্তার হুমায়ুন কবিরকে। তিনি লেখক, কবি, চিকিৎসা বিজ্ঞানী এবং ঘুম বিশেষজ্ঞ। তিনি সিইও অ্যাপেলেচিয়ান স্লিপ ডিসঅর্ডার সেন্টার বাংলাদেশ। তিনি ডিরেক্টর ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, নর্থ নক্সভিল হসপিটাল, টেনেসি, যুক্তরাষ্ট্র, এবং তিনি ডিরেক্টর ডিপার্টমেন্ট অফ কার্ডিওপালমোনারি সার্ভিসেস অ্যান্ড আইসিইউ, টেনেসি। ডাক্তার হুমায়ুন কবির, স্বাগত আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। আপনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে আছেন, কিন্তু বাংলাদেশের সাথে আপনার ভীষণ গভীর সম্পর্ক, এবং যখনই আপনি দেশে আসেন আমরা আপনাকে পাই। আজকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আপনার দর্শকদের ধন্যবাদ। আমরা যেই প্রসঙ্গটি তুলছি, ঘুম, স্বপ্ন এবং স্বাস্থ্য, প্রথমেই মনে হয় আমরা ঘুম বিষয়টি কি, এটি বৈজ্ঞানিকভাবে কিভাবে দেখা হয় ঘুমকে, এই বিষয়টি একটু জেনে নিই আপনার কাছ থেকে। ঘুম বিষয়টি কি, আসলে এটা একটা রহস্যপূর্ণ ব্যাপার। আজকের না, একদম আমাদের যতদিন পর্যন্ত আমাদের রিটেন হিস্ট্রি, তখন থেকেই যে ঘুম নিয়ে মানুষের চিন্তা যে এটা কি, যে সেটা এখন পর্যন্ত ভালো মতো ডিফাইন করা যায় না। এটা অভিজ্ঞতা প্রসূত একটা ব্যাপার। আমরা সবাই ঘুমাই এবং আমরা জানি যে ঘুম কি, কিন্তু বলতে গেলে এটাকে যদি সায়েন্টিফিক্যালি অথবা এমনিতেও যদি ডিসক্রাইব করতে বলা হয়, খুব যে একটা ভালো ডেফিনেশন এখন পর্যন্ত আমরা দিতে পারি তা না। তো বাট সায়েন্টিফিক্যালি আমরা স্লিপ মেডিসিনে যেটা বলি সেটা হচ্ছে এই, যে ঘুম হচ্ছে একটা মেন্টাল একটা প্রসেস, যে এবং এটা অরিজিনেট করে ব্রেইনে, এবং আমরা সারাদিন কাজ করার পরে একটা সময় আসে যখন আমরা রেস্ট নিতে চাই, তখনই আমরা ঘুমাই। এই হচ্ছে, এটা খুব বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু আমাদের সায়েন্স, স্লিপ সায়েন্স বলছে যে আসলে তা না। সেটা হচ্ছে এই যে ব্রেইনের যে ফাংশনগুলো, তার বিভিন্ন সময় বিভিন্ন ফাংশন। দিনের বেলায় তার এক ধরনের ফাংশন এবং রাতের বেলায় এক ধরনের ফাংশন। তো রাতের ফাংশনগুলো অনেক সময় হয়তো বলা চলে যে দিনের ফাংশনের চেয়ে অনেক বেশি। সেই কারণে একটা টাইম দরকার যখন আমরা অন্য কিছু করব না এবং ওই সময় ব্রেন শুধু কাজ করবে এবং অনেক কিছুই তখন ব্রেনের ভিতরে চলতে থাকে। আমরা তখন আর এটা ইন্টারফেয়ার করি না, সেই সময়টাই আমরা ঘুমাই। তো বস্তুত ঘুমটা আমরা যেভাবে নেই যে এটা রেস্ট নেওয়ার জন্য, তা না। ব্রেইন ওই সময় বেশি কাজ করে, অন্যান্য অনেক কাজ করে, সেই জন্য আমাদেরকে রেস্টে রেখে ব্রেইন এই কাজটা করে। আচ্ছা, খুবই চমৎকার একটি সংজ্ঞা আসলে, যে এমন একটি সময় যখন আমাদের শরীর হয়তো কিছু করছে না, কিন্তু আমাদের মস্তিষ্ক সবচেয়ে বেশি কাজ করছে, সেটি হচ্ছে আমাদের ঘুম। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে ঘুম মোর লাইক এ মেন্টাল অথবা নিউরোলজিক্যাল বিষয়, আসলে মেন্টাল না বলে যদি বলি নিউরোলজিক্যাল একটা বিষয়, যে আমাদের মস্তিষ্কের সাথে সম্পর্কিত একটি প্রক্রিয়া। এই যে ঘুমের যেই ধারণাটির কথা বললেন, এবং এ বিষয়ে অনেক নতুন গবেষণা হচ্ছে, ঘুমের গুরুত্ব নিয়ে সর্বশেষ যেই গবেষণাগুলো, সেগুলো আসলে কেমন, মানে এর ওভারঅল সর্বোপরি যেই প্রভাব আমাদের শরীর এবং মনের উপর, সেটি কি ধরনের? ঘুমের, হ্যাঁ, এটার উত্তর দিতে গেলে একটু পিছনে যেতে হয়, যে আসলে আমাদের যে মেডিসিনে মনিটরিং সিস্টেম যেগুলো আর কি, শরীরের বিভিন্ন ক্রিয়া প্রক্রিয়া যেগুলো, সেগুলোকে মনিটর করার জন্য ডিভাইস আছে আমাদের সব কিছুর। এই ডিভাইসগুলো এখন অনেকই আছে। তো ঘুমের ব্যাপারটা যেটা ছিল, যে আমাদের ব্রেইনের যে মনিটরিং, সেটার আগে তেমন ছিল না। এটা যখন আমরা উদ্ভাবন করলাম, তারপর থেকে যে স্লিপের পুরো ঘটনাটা বেরিয়ে আসতে শুরু করলো। তো সেটাও বেশ কিছুদিনের ব্যাপার। যেমন ইলেকট্রোএনসেফালোগ্রাম যখন হয়, তখন আমরা ব্রেইনে ইলেকট্রোডগুলো অ্যাকচুয়ালি স্কালে ইলেকট্রোড দিয়ে আমরা ব্রেইনের ওয়েভগুলো ডিটেক্ট করা শুরু করলাম। তো ওগুলো দেখার সময় দেখা গেল যে এই ওয়েভগুলোর ঘুমের এক একটা পর্যায়ে এক এক ধরনের। তো যেমন আমরা তো সবাই ইসিজির কথা জানি, যে ইসিজির ওয়েভ দেখে আমরা বলতে পারি যে এখানে হার্ট অ্যাটাক, এখানে এট্রিয়াল ফিব্রিলেশন, নানান কিছু। তো ব্রেইনের ওই ওয়েভগুলো দেখেও আমরা একটা সর্ট আউট করা গেল যে এটা ঘুমের কোন স্টেজে আছে। বিভিন্ন স্টেজে ভাগ করা হয়। তার ভিতরে একটা স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, আর তারপরে হচ্ছে আরেকটা বলা হয় র্যাম স্টেজ। তো র্যাম স্টেজটা হচ্ছে স্বপ্নের ব্যাপার,
আর আগের স্টেজগুলো হচ্ছে অন্যান্য। তা আমরা যতই আমাদের জ্ঞান বাড়তে থাকলো এবং গবেষণা এবং অবজারভেশন সব কিছু মিলিয়ে আমরা এখন জানি যে কোন স্টেজের কোন কাজ, এবং এক একটা স্টেজের এক একটা কাজ যখন আমরা জানলাম তখন সেগুলোকে আবার পপুলেশন স্টাডি করে এবং সব কিছু মাধ্যমে দেখা গেলো যে আমাদের দৈনন্দিন জীবনে যত সুখ অসুখ সব কিছুর সাথে, সেটা এমনকি মানসিক ব্যাধি এর সাথেও ঘুমের একটা প্রচণ্ড একটা যোগাযোগ। এগুলো জানার পর থেকে আমাদের সবার এখন ইন্টারেস্ট হলো যে হ্যাঁ, আমরা দিনের বেলা যা করি, অ্যাকচুয়ালি মেডিসিন যদি আমরা হিসাব করি তাইলে এই যে 1000 বছর যাবৎ মেডিসিন চলছে সবগুলো হচ্ছে দিনের ব্যাপার। সাধারণত কি হয়, হিস্ট্রি টেকিং মেডিসিনের মূল ব্যাপার। তো হিস্ট্রি নিয়ে রোগী কি বলছে সেটারও বেসিস করে, সেটা হচ্ছে তার দৈনন্দিন জীবনের ব্যাপারটা। কিন্তু ঘুম 1/3 সময় আমরা কাটাই ঘুমে সারা জীবনে, ওই সময় কি হচ্ছে ওটা তো জিজ্ঞেস করি, হিস্ট্রি তখন নিতে পারছি না। তো এই হচ্ছে রহস্যময় ব্যাপারটা আর কি, যে তো এখন ঘুম বিজ্ঞান বলছে যে আসলে অনেক কিছুই হয় ঘুমের ভিতরে যেটার সাথে সরাসরি সম্পৃক্ত হচ্ছে আমাদের পরবর্তী দিনের কাজগুলো, সেটা মানসিকই হোক অথবা শারীরিক হোক। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আরেকটি বিষয় প্রায়শই শোনা যায় এই ইদানিং গবেষণায় বলছে যে আমাদের যে দৈনন্দিন যে কাজ তার কারণে আমাদের শরীরে কিন্তু নানান রকম টক্সিন বা বিষাক্ত পদার্থ জমা হয়, এবং বলা হচ্ছে যে ঘুমের একটি গুরুত্বপূর্ণ বিষয় এরকম কিনা যে মস্তিষ্কেও তার যে ধরনের বিষাক্ত পদার্থ যদি আমি বলি অথবা টক্সিন যেটা বলি সেটা ক্লিয়ার করার বা সেটা থেকে মস্তিষ্ককে মুক্ত করার একটা প্রক্রিয়াও কি ঘুমের মধ্যে চলে, এই বিষয়ে কি জানা গেছে? অফকোর্স, এটা তো আপনি একটা স্পেসিফিক বললেন, তো আমি যদি আরেকটু এটাকে ব্রডেন করি, সেটা হচ্ছে যে ঘুমের একটা স্টেজ হচ্ছে স্টেজ N3 বলি আমরা এটাকে আরেকটা নাম হচ্ছে ডেল্টা স্লিপ, তার মানে ওই ওয়েভটার নাম হচ্ছে ডেল্টা ওয়েভ। তো ডেল্টা স্লিপের অনেকগুলো কাজ, আমাদের বডির মেটাবলিক ফাংশন যতগুলো, আমরা ঘুম বিজ্ঞান আসার আগের ঘটনা সেটা হচ্ছে আমরা তখন বলতাম আমাদের মেটাবলিক ফাংশনের কারণে আমাদের শারীরিক নানান ধরনের অসুবিধা হয়। ধরা যাক কারো ডায়াবেটিস, আমরা বলি যে হয়তো ইনসুলিন সিক্রিশন ঠিকমতো হচ্ছে না, কিংবা আরও যাই বলি না কেন, এগুলো আমরা বডির মেটাবলিক ফাংশন বলি। আমরা এখন জানি যে ডেল্টা স্লিপ হচ্ছে আমাদের বডির মেটাবলিক ফাংশনগুলোকে রেগুলেট করে। নানানভাবে বলা চলে, শুধুমাত্র জাস্ট বোঝার জন্য একটা বলাই যায়, সেটা হচ্ছে আমাদের যে হরমোনগুলো সিক্রিট হয় বডিতে, অলমোস্ট অল হরমোনস সরাসরিভাবে ডেল্টা স্লিপের বিভিন্ন স্টেজের সাথে জড়িত। তো এখন হরমোনাল সিক্রেশনগুলো যদি ঠিকমতো না হয় তাহলে অবভিয়াসলি পরের দিন মানে পরে অসুবিধা হবে। আর আপনি যেটা বললেন টক্সিন, সেটার একটা বলা চলে, উদাহরণের জন্য বলা চলে, যেমন আমরা এখন মানুষ অনেকেরই আলঝাইমার্স ডিজিজ হচ্ছে, এবং সেটার একটা কারণ হচ্ছে যে ব্রেইনে কিছু একটা প্রোটিন আছে সেটা ডিপোজিশন হচ্ছে। আজকে এটা সাম্প্রতিক, খুব বেশি দিন আগের না, এখন আমরা বুঝতে পারি যে স্ক্যান করে যে প্রোটিনটা যখন ডিপোজিশন হয় তার মানে তার আলঝাইমার্স আসছে। তো আমরা জানি যে এটা ডেল্টা স্লিপের সময় এটা এক্সিকিউট হয়। ব্রেইনটা কিন্তু ভাসছে, বলা চলে পানির উপরে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, তার উপরে ব্রেনটা ভাসছে। তো আমাদের শরীরের ভিতরে বিভিন্ন জিনিস এক্সিকিউট হওয়ার প্রসেস আছে, আমরা প্রস্রাব সাথে চলে যাই কিংবা আরও অন্যান্য প্রসেস আছে, কিন্তু ব্রেইনের এত বড় মেটাবলিক্যালি একটা অ্যাক্টিভ একটা অর্গান, তার এক্সক্রিশনগুলো কীভাবে হয় এটা আমরা আগে জানতাম না। এখন আমরা জানি যে ডেল্টা স্লিপের সময় কিছু ছোট ছোট ছিদ্র আছে, যেই ছিদ্রগুলো আগে আমাদের এই অস্তিত্ব, এটা সাম্প্রতিক নলেজ, যে এগুলো স্পেসিফিক্যালি ডেল্টা স্লিপের সময় ওপেন হয়। যখন সেটা ওপেন হয় তখন ওই সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ভেতরে যায়, ব্রেনের ভেতরে গিয়ে এগুলোকে সব যে দূষিত পদার্থগুলোকে বাইরে নিয়ে আসে, এবং আবার যখন ডেল্টা স্লিপ তো সাইকেলের মতো আসে, ডেল্টা স্লিপ শেষ হয়ে গেলে তখন আবার এটা অনেকটা একটু সমুদ্রের ঢেউয়ের মতো, জোয়ার ভাটার মতো যায় এবং আসে, যায় আসে। ফ্যাসিনেটিং আসলে চিন্তা করলো আর কি। এইভাবে তো আমাদের আসলে হয় কি, আমি কে সেটা তো নির্ধারণ করে আমার মস্তিষ্ক, এবং মস্তিষ্কে আমরা শুধুমাত্র এই একটা দুটো প্রোটিনের কথা এখন জানি, কিন্তু সন্দেহ নাই যে আরও প্রচুর জিনিস আছে যেগুলো আমরা জানি না। তার মানে এই যে মস্তিষ্কটা আমার সব কিছু নির্ধারণ করছে, তার দূষিত পদার্থগুলো যদি আমি এটাকে ক্লিয়ার করার ব্যবস্থা না করি
তাইলে তো আমার সমস্যা হবেই, এবং সেটা কিছুটা মানসিক সমস্যা হবে, কারণ আমাদের মন তো আসলে মস্তিষ্কই কন্ট্রোল করে। তো এবং আমাদের নানান ধরনের ব্যাধি, মানসিক ব্যাধি এবং সামাজিক, আমি একা তো না, আমি এবং আপনি এবং অন্যান্য সবাই যার অবস্থান থেকে আমরা সমাজটাকে তৈরি করছি। সো ইনডাইরেক্টলি ঘুমের সাথে সমাজের সম্পর্কটা ওরকম। সেটি তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যে বলছি মনের রহস্য জগৎ অথবা মস্তিষ্কের রহস্য জগৎ, সেটি জানার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে আসলে ঘুম। এবং যত বেশি ঘুম নিয়ে গবেষণায় আবিষ্কার হচ্ছে, তত মস্তিষ্কের রহস্য সম্বন্ধে জানার যে ব্যাপ্তি সেটিও কিন্তু আমাদের বাড়ছে। আমরা একটি গুরুত্বপূর্ণ জায়গায় একটু যেতে চাই, কারণ ঘুম নিয়ে কথা বললে শারীরিক এর যে প্রভাব, এর যে উপকারিতা, সেটা নিয়ে অনেক আলোচনা আসবে। সাম্প্রতিককালে একটি বিশেষ গবেষণা পরিচালিত হচ্ছে এবং সেই জায়গায় বলা হচ্ছে যে আমাদের সেক্স লাইফ যেটা মানুষের, অথবা তার যে প্রজনন প্রক্রিয়া যেটা, সেই প্রক্রিয়ায় যে যেমন পুরুষের ক্ষেত্রে তার স্পার্ম তৈরি হতে হবে, শুক্রাণু তৈরি হতে হবে, নারীর ক্ষেত্রে তার ডিম্বাণু তৈরি হতে হবে, এবং এই প্রজনন অঙ্গগুলো ঠিকমতো কাজ করা, কর্মক্ষম রাখা, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে সাম্প্রতিক কিছু গবেষণায় কিন্তু এসছে যে ঘুমের সাথে এই যে প্রজনন প্রক্রিয়া মানুষের, এর একটা বিরাট সম্পর্ক তারা আবিষ্কার করেছেন। এবং আপনি যদি একটুখানি বলেন যে এখনকার সময়ে এটাও দেখা গেছে গবেষণায় যে পৃথিবী জুড়ে পুরুষের ক্ষেত্রে বন্ধ্যাত্বের পরিমাণ বেড়েছে, এবং শুক্রাণুর যে কোয়ালিটি বা পরিমাণ, সেটার পরিমাণও ক্রমাগত নিচের দিকে যাচ্ছে, এবং একই কথা নারীদের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে ঘুমের যে সংকট এখনকার সময়, তার সাথে কি এই যে মানুষের প্রজনন প্রক্রিয়ার একটি সম্পর্ক তাহলে কি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে? এটা হতে পারে। সাবজেক্ট ব্রড, এবং যদি আমি বলি যে হ্যাঁ শুধুমাত্র ঘুমের কারণেই, তাইলে হয়তো এটা মিসলিডিং একটা আনসার হবে। কিন্তু যেহেতু আমরা ঘুমের প্রসঙ্গ নিয়ে কথা বলছি, সেই জায়গায় আমি কানেকশনটা একটু দেখানো যায়। সেটা হচ্ছে যে ওই যে বললাম ডেল্টা স্লিপ আমাদের সবগুলো হরমোনকে নিয়ন্ত্রণ করে। আমাদের সেক্স হরমোন যেটা পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরন, এবং মহিলাদের ক্ষেত্রে তো আছে এস্ট্রোজেন, প্রোজেস্টেরন। তো ধরা যাক টেস্টোস্টেরনের কথাই বলি। এটা আসলে কি হয় যে স্লিপের স্টেজগুলো ধাপে ধাপে আসে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, তারপর REM, দেন গোজ ব্যাক টু স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। এটা একটা সিকোয়েন্সের মতো, অলমোস্ট লাইক অ্যান অর্কেস্ট্রা, একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজালে যেরকম সেরকম। তার ভেতরে যদি ব্যত্যয় ঘটে যে আমার স্টেজ 1, স্টেজ 2 আসলো না, স্টেজ 3 আসলো না, হঠাৎ করে REM চলে আসলো, তাহলে একটা অসুখ এটা। কিংবা REM আসলো না, সেটাও একটা অসুখের মতো। এখন আমাদের এই টেস্টোস্টেরনটা স্পেসিফিক্যালি টাইড আপ উইথ REM স্লিপের 90 মিনিটস আগে আসবে। তো এখন যদি আমার REM স্লিপটাকে আমি ধাক্কাতে থাকি, REM স্লিপ যদি নাই থাকে, তাহলে সেটা এলো না সময় মতো। তো বটম লাইন হচ্ছে এত ডিটেলসে না গিয়েও এটা বলা চলে। তারপরে ডেল্টা স্লিপের সাথেও আছে। তো এটা বলা চলে যে আমাদের এই রিসার্চটা প্রথমে শুরু হয় স্লিপ অ্যাপনিয়া দিয়ে। স্লিপ অ্যাপনিয়ার পেশেন্ট যারা, তাদের অনেকগুলো যে উপসর্গ থাকে, তার একটা গুরুত্বপূর্ণ উপসর্গ হচ্ছে যে এদের সেক্স লাইফ ইজ নট রিয়েলি ইনট্যাক্ট। এবং এটা করতে গিয়ে এদের টেস্টোস্টেরন লেভেল যদি করা হয় মর্নিংয়ে, নেক্সট মর্নিংয়ে একজন স্লিপ অ্যাপনিয়ার পেশেন্টের, পরের দিন সকালবেলা টেস্টোস্টেরন লেভেল ওয়ে ডাউন, এটা হয়ে যায় অনেকটা 50%-এর নিচে চলে আসে। তো এবং টেস্টোস্টেরন ইজ রিকোয়ার্ড ফর মেনটেনিং এ গুড হেলদি সেক্স লাইফ। এবং এই যে কানেকশনটা যে ঘুমের সাথে, সেটা হচ্ছে এখন আমরা করি কি, আমাদের দৈনন্দিন যে আমাদের জীবন ব্যবস্থা এখন, সেটা কর্মসূত্রেই হোক অথবা আমাদের অভ্যাসের কারণেই হোক, আমরা অনেক দেরিতে ঘুমাই, অনেক আগে উঠি। তো হয় কি, REM স্লিপটা প্রথম স্লিপের সাইকেল হচ্ছে 90 মিনিটের। প্রত্যেক 90 মিনিটে আমাদের বিভিন্ন স্টেজগুলো আসে। তো প্রথম 90 মিনিটের যে REM স্লিপ, সেটা ছোট, তারপর এটা একটু বড়ো, তারপর একটা একটু বড়ো ইত্যাদি। এখন যদি আমি দেরি করেই ঘুমাতে যাই আর আগেই উঠি, দেখা যায় যে আমার আসলে ঘুমের যে স্টেজিংগুলো ঠিকমতো আসছেন, হ্যাপাজার্ড হইতে আসছে। তারপরে আরেকটা হয় যে আমরা ক্যাফিন বা অন্যান্য বেভারেজের কারণেই হোক অথবা মানসিক অশান্তির কারণেই হোক, আমরা কিংবা বিভিন্ন রোগ শোকও থাকে, যে আমরা ঘুমটা ভেঙে ভেঙে হয়। তো ঘুম যখন ভেঙে ভেঙে হয়, তখন আমি আমার ঘুমের সাইকেলগুলোকে কোনোভাবেই আমরা সেই ক্রমাগতভাবে, যেটা মিউজিকের মতো যাওয়ার, এটা গানে আপনি টুংটাং করলেন, সেটা তো আর মিউজিক হয়ে যাচ্ছে না। তো এইসব কারণেই
যে আপনি সেক্স লাইফের কথা বললেন, তো এটা একটা। আর সেক্স লাইফের আরেকটা ব্যাপার হচ্ছে যে মানসিক, একজন যদি মানসিকভাবে প্রস্তুত না হয় তাইলে তার এই রোমান্টিক একটা সময় কাটানোটা সম্ভব না। এগুলো ইউরোপিয়ান স্টাডিতে, সেটা স্লিপ মেডিসিন না, এমনিতেই উঠে আসছে যে এবং আমরা যে ডিভোর্স রেট বেড়ে যাওয়া বা এগুলো তো আছে, সামাজিক এবং সমাজতাত্ত্বিক কিছু অবজারভেশন আছে। তো এই মনোগত দিকটাও তো স্লিপের একটা ব্যাপার, যে আপনাকে শান্ত রাখা, আপনার মনটাকে প্রশান্ত রাখা এবং যে একটা রোমান্টিক যে একটা পরিবেশ তৈরি করার জন্য যে মন দরকার, সেটাও কিন্তু ঘুমের সাথে, তাহলে ইনডিরেক্টলিও কিন্তু ওখানে যাচ্ছে। এক্স্যাক্টলি। তো সেই জি, আমরা আপনার পরবর্তী আলোচনায় যাওয়ার আগে একটি বই দেখিয়ে দিই দর্শকদেরকে। দর্শক, আমরা পরিচয় করিয়েছি, ডাক্তার হুমায়ুন কবির কিন্তু লিখেন, অনেক প্রবন্ধ লিখেছেন, অন্যান্য লেখালেখি আছে। এখানে আছে হলুদ সাহিত্যের ছলছাতুরি অন্যান্য প্রবন্ধ, বইটি তিনি লিখেছেন। এবং এরকম আমরা জানি যে প্রায় 10-এর কাছাকাছি বই আছে আপনার। আপনি একটি ম্যাগাজিনও সম্পাদনা করেন, সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন। তো সব কিছুর এই যে একটি চমৎকার মেলবন্ধন, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই আপনাকে এই সব কাজগুলো করার জন্য। আমরা এবার আসি ঘুমের যে প্রসঙ্গটা বলছিলাম, আপনি খুব বারবার করে বলছেন যে ঘুমের একটি সাইকেল আছে এবং একটি চমৎকার মিউজিকের মতো আমরা যে গান শুনি, যেই গানটা সবচেয়ে বেশি শুনতে শ্রুতিমধুর, সেই গানটা তৈরি হওয়ার যে ফ্লো সেটিও একটু ভিন্ন রকম হয়। এই যে 4টি ফেজের কথা আপনি বলছেন, স্টেজ 1, 2, 3, 1 থেকে 3 এবং তারপর রেম। আমি যদি খুব ভালো একটি ঘুম, আদর্শ একটি ঘুম চাই, তাহলে আমাকে ঠিক কতখানি ঘুমাতে হবে যাতে এই 4টা সাইকেল খুব সুন্দরভাবে সম্পন্ন হতে পারে? আচ্ছা, এটার মানে প্রশ্নটাও কমন যে আমার কতক্ষণ ঘুমাতে হবে, আনসারটাও কমন যে আমরা বলি যে 8 ঘন্টা। রাফলি আমাদের জীবনের 1/3 ঘুমে কাটে, সেই হিসাবে 8 ঘন্টা, 24 ঘন্টার জায়গায় 8 ঘন্টা। কিন্তু জিনিসটা আর একটু উপলব্ধির ব্যাপার, সেটা হচ্ছে যে ঘুম হচ্ছে আমাদের একটা প্রকৃতিগত একটা বিষয় এবং আমরা প্রকৃতির অংশ এবং এই প্রকৃতিতে আরও অনেক জীবিত বিষয় আছে, গাছপালা থেকে শুরু করে অন্যান্য অ্যানিমাল কিংডম, তার ভিতরে আমরা। তো একটা তো আছে এগুলা ফিলোসফিক্যাল ইস্যু কিংবা অন্যান্য যারা বলেন যে আসলে প্রকৃতির সাথে মানিয়ে চলাটাই হচ্ছে সবচেয়ে শুভনীয় কাজ এবং উপকারী কাজ। আমাদের দুর্দশার অনেক কিছুই তো আসে যে আমরা প্রকৃতিকে অস্বীকার করছি। সেটাই তো এটা বললাম এই কারণে যে ঘুমের সাথে প্রকৃতির যে সম্পর্কটা, আমরা যখন শারীরিক বিষয় নিয়ে কথাবার্তা বলি তখন সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে ঘুমের সাথে প্রকৃতির সম্পর্কটা। এটার উৎপত্তিটাই হচ্ছে প্রকৃতিগতভাবে, যে ঘুমের সাথে সরাসরি সম্পর্ক হচ্ছে সূর্যের আলোর। যা আমরা কেন আমাদের ঘুম আসে এবং কিভাবে ঘুমটা আসে, এই যে প্রসেসটা সায়েন্টিফিক্যালি, সেটা হচ্ছে যে আমাদের শরীরে কিছু হরমোন সিক্রেট হয়, তার ভিতরে মূল হচ্ছে যেটা ঘুম উদ্রেককারী প্রথম যেটা সিগন্যাল দেয় সেটা হচ্ছে মেলাটোনিন। এই মেলাটোনিন আমাদেরকে জানান দেয়, আমাদের শরীরকে জানান দেয় যে না, এখন ঘুমানোর সময়। এবং এই মেলাটোনিনটা সরাসরিভাবে হচ্ছে যে যখন সানলাইট চলে যায়, যখন আমার চোখে সানলাইট মানে কি, আমি তো এক্সপোজ সানলাইটে, তখন সেই লাইটটা যাচ্ছে চোখের মাধ্যমে রেটিনার থেকে এটা যাচ্ছে সিগন্যালটা হাইপোথ্যালামাসে, এভাবে নানান পথ ঘুরে এটা গিয়ে আমাদেরকে মেলাটোনিন সিক্রিশনটা দেয়। তারপরে আমাদের বডির টেম্পারেচার কমে যায়, দেখা যায় যে 1 ডিগ্রি বা 2 ডিগ্রি কমে যায়। কমে যায় যখন, তখন আরও অন্যান্য প্রসেসটা আরও কমপ্লিকেটেড, কিন্তু ওই সময় আমাদের ঘুমটা আসে। তো এখন আমরা যদি, যেটা আপনার প্রশ্নটা ছিল যে আমরা আইডিয়াল স্লিপ যেটা একটা যদি আমরা নিতে চাই তাহলে কি, সেটা হচ্ছে এই যে সানলাইটের পরে বডি যখন আমাদেরকে জানান দেবে তখন আমরা ঘুমাতে যাব। এখন কিছু তো আছে যে বডি জানান দেবে, কিন্তু অপোজিং ফ্যাক্টরও কিছু আছে, যে সন্ধ্যার সময় আমার একটা পার্টি, আমার তখন তো আমার আর হচ্ছে না, কিংবা আমি কফি খেলাম তখন হচ্ছে না, বা অন্যান্য অনেক কারণে যে সিগন্যালটা আসলেও সেই সিগন্যালটাকে আমরা মানছি না মানার কারণে ঠিকমতো এটা হচ্ছে না। তো জেনারেলি স্পিকিং এটা বলা চলে যে সন্ধ্যা হওয়ার পর, এবং এটার সাথে সাথেই হয় না, মেলাটোনিন একটু সময় নেয়, তো সন্ধ্যা যখন
আমাদের সানলাইটটা, আমরা ঘরের ভিতরে লাইটও যদি থাকে, অনেক ধরনের লাইট আছে, কিছু কিছু লাইট আছে যেগুলো আসলে ক্ষতিকারক। সবচেয়ে বেশি ক্ষতিকারক হচ্ছে আমাদের যে এখন ব্লু লাইট, যেটা মোবাইলের স্ক্রিন এবং টিভি স্ক্রিন। তো সানলাইটের ওই ব্লু লাইটটাই আমাদের সিগন্যাল। তো এখন আমি যখন মোবাইল নিয়ে কাজ করি কিংবা টিভি নিয়ে কাজ করি কিংবা কম্পিউটারে কাজ করি, তখন আমার এই সিগন্যালটা যাচ্ছে যে না, এখন পর্যন্ত ঘুমের সময় হয়নি, মেলাটোনিন সিক্রেশন হয় নাই। তো সেটাই, তো এটা ইরেটিক একটা, এবং এটাও যদি আমরা নিয়মিত রাখি তাইলেও একটা প্রসেস আসে। সো যেটা উপদেশটা হবে এই যে সন্ধ্যা হওয়ার পর আমরা চেষ্টা করব যে এই ধরনের কোনো রকম যে অ্যাক্টিভিটিতে নিজেকে ব্যপ্ত না করতে। কিন্তু আমাদের যে দৈনন্দিন জীবন, আধুনিক জীবনে তো সেটা হয় না। তারপরেও কথা চলে যে ঠিক আছে, আমি যখনই ঘুমাতে যাই, আমি যদি ওই হিসাবটা করি যে আমি 8 ঘন্টা বিছানায় থাকবো, যদি এই হিসাবে যদি 10টার সময়ও যাই বা 11টার সময় যাই, আমি টাইমটা যদি দেই যে 8 ঘন্টা বিছানায় থাকবো, তখন দেখা যাবে বডি অ্যাডাপ্ট করে নিচ্ছে। এবং ওই সময় থেকেই 8 ঘন্টা পর্যন্ত, এবং এই 8 ঘন্টা বিছানায় থাকবো আনইন্টারাপ্টেড, এবং ওই সময় মোবাইল দেখবো না কিংবা আরও অন্যান্য কিছু থাকবে না। আর টেম্পারেচার একটু, ঘরের টেম্পারেচারটা একটু কমায় রাখা, বিকজ ঘুম আমাদের শরীরের টেম্পারেচার একটু কমে যায় ঘুমের সময়। তার মানে আমরা যদি একটু কম রাখি, তাইলেই এটা নিশ্চিত হবে না, কিন্তু যথেষ্টই হতে পারে। তাহলে 8 ঘন্টা ঘুমের যে প্রসঙ্গটা, সেখানে আমরা ওই 4টা ফেজ যেটা বলছেন সেটি পাওয়ার সবচেয়ে ভালো উপায়। এক্ষেত্রে আমরা যেমন এখনকার সময় যে বৈদ্যুতিক বাতি যেটা আমরা দেখছি যে প্রায় সকল ঘরে, শহরে এবং গ্রামেও এখন বৈদ্যুতিক আলো, এই আলোটা কি আমাদের ঘুমের জন্য কোনো বাধা তৈরি করে? ক্ষতি করে, কিন্তু এখন রকম ফের আছে। যেমন ফ্লোরেসেন্ট লাইটটা বেশি করবে, আর এমনি যে লাইট সেটা একটু কম করবে, ডিম লাইট আরও কম করবে। তো এবং এই যে আসলে ঘটনা হচ্ছে এই যে যতই চিন্তাটা আসে মাথায়, ততই মনে হয় যে আমরা আগে যখন সময় ছিল, যখন তো কুপি বাতি জ্বালাতো বা অন্যান্য, ওগুলোর তেমন ইম্প্যাক্ট নাই। আমরা যতই বেশি শক্তিশালী হচ্ছি, আমাদের ব্রাইটনেস বাড়ছে, ততই আমাদের ক্ষতিটা হচ্ছে। সেটি একটি বিষয়। তাহলে আমরা কারো কথা আবার শুনি যে তিনি কম ঘুমিয়েও অনেক দিন কাজ করেছেন। যেমন এখনকার ডোনাল্ড ট্রাম্প, উনি প্রায় বলেন, বা এলন মাস্ক, তারা বলেন যে তারা খুব অল্প সময় ঘুমান, 4 ঘন্টা ঘুমান, 5 ঘন্টা ঘুমান, তারপর তারা ফাংশনাল আছেন। এটি কি লং টার্ম, দীর্ঘমেয়াদে ক্ষতিকর আসলে, নাকি কেউ আর আসলে আছেন যারা বলছেন সুপার স্লিপার, তারা অল্প ঘুমিয়েও তারা ফাংশনাল থাকতে পারেন? বিষয়টি কেমন? না, এটা ঠিকই বলছেন। আসলে এটা হচ্ছে একটা আমাদের বুদ্ধিগত জগতে কিছু কিছু অ্যানোমালি থাকে যেগুলো এক্সপ্লেন করা মুশকিল। তো আলটিমেটলি আমরা উই গো ব্যাক টু দ্যাট সিচুয়েশন, যে একটা জেনেটিক ফ্যাক্টর থাকে, আরও কিছু ইন্টারাকশন আছে। আমাদের নলেজ তো আসলে পারফেক্ট না এখন পর্যন্ত, তো হিসাব করলে দেখা যায় এটা মিলে না। তো আছে, আমরা জানি যে কিছু আছে লং স্লিপার, একটা গ্রুপ আছে, আমরা বলি যে দিস আর লং স্লিপার, এরা অনেকক্ষণ ঘুমায়, এদের স্লিপ সাইকেল 10 ঘন্টার মতো, 8 ঘন্টার চেয়ে। আবার অনেকে আছে শর্ট স্লিপার, যে এদের স্লিপ সাইকেলটাই আছে, এদের ন্যাচারাল সাইকেলটাই হচ্ছে 6 ঘন্টার মতো, যে 8 ঘন্টার প্রয়োজন নাই। তো আসলে এবং এটাও ফর ডিসক্লোজার এটাও বলা চলে যে স্লিপ মেডিসিন তো একদম এখন পর্যন্ত জাস্ট বিগিনিং। সো আমাদের এই পর্যন্ত যতটুকু নলেজ, সেই নলেজ অনুযায়ী আমরা বলি যে হ্যাঁ 8 ঘন্টা ঘুমার দরকার, কিন্তু আমরা আলাদা করতে পারি না যে কার জন্য এই মানুষটার জন্য 8 ঘন্টা, এই মানুষটার জন্য 6 ঘন্টা, ওটা এখন পর্যন্ত কোনো উপায় নাই। তো বাট ইট ইজ ট্রু যে অনেকে আছেন যারা সারা জীবনই হয়তো 6 ঘন্টার বেশি ঘুমান না এবং ফাংশনাল। আবার অনেকে আছে যে বেশি ঘুমায়, এটা মজার ব্যাপার কি, লঙ্গিচুরাল স্টাডিতে দেখা গেছে যে যারা 6 ঘন্টার কম ঘুমায় তাদের অ্যাকচুয়ালি ডিরেক্টলি রিলেটেড টু মর্টালিটি, অল কজ মর্টালিটি আমরা বলি, যে আছে তো মেডিসিনে একটা অল কজ মর্টালিটি, সেটা কার্ডিওভাস্কুলারই হোক বা অন্য যে কোনো কিছুই হোক, যে বেশি 6 ঘন্টার কম। আর 9 ঘন্টার বেশি ঘুমাইলেও আবার দেখা যায় মর্টালিটি বেশি, কিন্তু অনেকে আছে 10 ঘন্টা ঘুমাচ্ছে দিব্যি, তেমন অসুবিধা হচ্ছে। তাহলে 6-এর চেয়ে কম, 9-এর চেয়ে বেশি, এরকম যারা ঘুমায় তাদের আসলে মৃত্যুর সম্ভাবনা বা মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। এটি একটি প্রসঙ্গ আছে। ঘুমের আমাদের যে শারীরতাত্ত্বিক যে বিষয়, সেটি নিয়ে অনেকক্ষণ কথা হলো,
কিন্তু ঘুমের যে মনোজাগতিক বিষয় অথবা আমরা যদি অন্যভাবে বলি নিউরোলজিক্যাল বা স্নায়ুগত যে বিষয়, সেখানে একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে স্বপ্ন। ঘুমালে আমরা স্বপ্ন দেখি এবং সেই স্বপ্ন কখনো কখনো আমাদেরকে ভাবিয়ে তোলে যে কেন এই স্বপ্নটি আমি দেখলাম। এবং এই কেন্দ্রিক অনেক রকমের মিথোলজি কিচ্ছুর অভাব নাই। এখন পর্যন্ত সর্বশেষ বৈজ্ঞানিক ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা আসলে কি স্বপ্ন বিষয়ে? হ্যাঁ, স্বপ্ন তো আসলে আমাদের পুরো নলেজটা আনটিল রিসেন্টলি মিথোলজিক্যাল নলেজ, যে কে না চিন্তা, এরিস্টটলের একটা বই আছে স্বপ্নের উপরে, অন ড্রিমস। তারপর আরও বেশ কিছু বই আছে। আমরা জানি যে সেই আশুর বনিপালের লাইব্রেরিতে বই ছিল, ইজিপশিয়ানদের ড্রিম ইন্টারপ্রিটেশনের বই এখনও আছে, যেটা অ্যাকচুয়ালি ইনট্যাক্ট বইটা আছে ব্রিটিশ মিউজিয়ামে। সো দিস থিংস আর গোয়িং অন ফর ইয়ার্স, অনেক বছর যাবত। আনটিল রিসেন্টলি, এই খুব বেশি দিনের ঘটনা না, প্রায় 100 বছরের হবে আর কি, তখন আমরা সায়েন্টিফিক অ্যাপ্রোচ ড্রিমে শুরু হলো এবং ক্রেডিট গোজ টু ফ্রয়েড, ফ্রয়েডিয়ান অ্যানালাইসিস। তো আসলে বাকি যে ড্রিম ইন্টারপ্রিটেশন ফ্রম এনশিয়েন্ট টাইম, সেগুলো যা ছিল, ফ্রয়েড এটাকে একটু সায়েন্টিফিক বেসিস দিলেন, ওনারটাও ড্রিম ইন্টারপ্রিটেশন। তো সেটা আসলে রেভলিউশন in a sense আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে, বাট দেন স্টিল ইট ওয়াজ ল্যাকিং দ্য সায়েন্টিফিক প্রুফ। যে মানে যারা একদম সমর্থন করবে না, তারা বলবে অনুমান ভিত্তিক, যে আমি কি স্বপ্ন দেখলাম এবং কি হবে। এটা অনেকটা যে কোনো লোক যে ফোরকাস্টিংয়ের মতো, যে তুমি এটা দেখলে এটা হবে, অতীতে যেটা করতো। তো উনি একটু বেশ সায়েন্টিফিক্যালি অ্যাপ্রোচ করলেন, বাট দেয়ার ওয়াজ নো প্রুফ ইন এ সেন্স। প্রুফ বলতে আমরা যেটা বলি সেটা হচ্ছে ল্যাবরেটরি প্রুফ। আর আমাদের তো আসলে মেডিসিন ইজ এ সায়েন্স, তার মানে সব কিছুই ল্যাবরেটরিতে আমার প্রমাণ করে দেখাতে হবে যে এটা হলে ওটা হয়। তো এটা শুরু হলো যখন ইলেকট্রোএনসেফালোগ্রাফি, যখন ওই যে স্লিপের ওয়েভগুলো আমরা শুরু করলাম, তখন থেকে যে আমরা কিছুটা বোঝা শুরু করলাম যে এটা হচ্ছে র্যাম স্লিপ। র্যাম স্লিপের সময় আমরা ঘুমাই, আমরা স্বপ্ন দেখি। তো এখন প্রশ্নটা আসলে, তাহলে স্বপ্নটা এত ইম্পর্টেন্ট কেন, যে রেম স্লিপটা না হলে কি হয়? তো এগুলো হচ্ছে অবজারভেশনাল স্টাডি, যে ইঁদুরের উপরে, যে ইঁদুর রেম স্লিপ যখন হতে যাচ্ছে তখনই এটাকে জাগিয়ে তোলে, দেখা যাচ্ছে এই ইঁদুরগুলো পাগল হয়ে যাচ্ছে। তো মানুষের বেলাও যে রেম স্লিপ হচ্ছে না, তাদের কি হয়? তো সাইকোলজিক্যালি আমাদের যে ইনট্যাক্ট ব্রেনের ফাংশন তো অনেক কিছু, তার ভিতরে যে আমাদের মনোজগৎটা, দেখা যায় যে এটা আমাদের র্যাম স্লিপের সাথে সরাসরি সম্পর্কিত। যেহেতু আমরা র্যাম স্লিপের সময় আমাদের স্বপ্নটা আসে, ঘুরে ফিরে তখন আসলো যে স্বপ্নের সাথে সম্পর্কটা। তো ফ্রয়েড বলে গেছেন যে আমাদের যে অনুভূতিগুলো আছে, যেগুলো আমরা সাপ্রেস করে রাখি, সেই অনুভূতিগুলো স্বপ্নের সময় আসে। স্বপ্ন তো একটা রহস্যজনক একটা ব্যাপার, যেটা একটা সিনেমার মতো, যে এটা হচ্ছে, আমরা দেখছি, পাত্রপাত্রী আছে, ঘটনা ঘটছে, সব কিছু, বাট দেন বাস্তব না। তো ওনার বক্তব্য ছিল যে আমাদের চাইল্ডহুড সাপ্রেসড যে অনুভূতিগুলো, সেগুলো উঠে আসছে। উনি বেশি সেক্সুয়াল অনুভূতিগুলোর কথাই বলছেন। আমরা যেটা দেখি এখন, সেটা হচ্ছে যে ওই র্যাম স্লিপটা হচ্ছে একটা ইজি ইলেকট্রোএনসেফালোগ্রাফি প্রুফ। কিন্তু নিউরোসায়েন্স যখন আমাদেরকে হেল্প করা শুরু করলো, তখন আমরা জানি যে ঘুমের ওই সময়টাতে বা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কেমিক্যালস রিলিজ হয় ব্রেনে। তো কোনো কেমিক্যালস আমাদেরকে এই স্টেজে নেয়, র্যাম স্লিপেও নেয় কিছু, যে এগুলো নিউরো ট্রান্সমিটার, এবং আমরা নিউরো ট্রান্সমিটারগুলো এগুলো বের হয়ে আসলো। তারপরে আসে যে আমাদের এখন নানান ধরনের স্ক্যানিংয়ের সিস্টেম আছে, যে ব্রেন তো মেটাবলিক্যালি ফাংশনাল, তখন দেখা যায় যে আমরা স্ক্যান করি, যে fMRI অথবা প্যাট স্ক্যান, তখন কোন অংশটা ব্রেনের যে উজ্জীবিত হয় কোন সময়। এখন হঠাৎ করে আপনার সাথে আমার একটা বচসা হলো, এবং এই সময় যদি আপনি খুব দুঃখিত কিংবা রাগান্বিত, এই সময় যদি আপনার ব্রেনের আমি প্যাট স্ক্যান করি, দেখা যাবে কোনো পার্টিকুলার এরিয়া খুব উজ্জীবিত। তখন আমি রিলেট করি যে এই অ্যাঙ্গারের সাথে এই জায়গাটা। আমি যখন খুবই খুশি, হ্যাপি কোনো একটা কারণে, তখন দেখা যায় অন্য একটা অংশ। এইভাবে স্ক্যানিংয়ের মাধ্যমে কিন্তু আমরা এখন ব্রেনের বিভিন্ন জায়গাগুলো আলাদা করে ফেলতে পারতেছি, যে কোন জায়গাগুলোর ফাংশন কি। তারপর একটা আসছে, সেটা হচ্ছে প্রোবিং। এটা খুব ইন্টারেস্টিং।
নিউরোসার্জনরা এই ক্রেডিটটা নিতে পারেন, যে কিছু কিছু ডিজিজ এর ভিতরে একটা হচ্ছে অ্যাপিলেপসি, যেটা মৃগী রোগী। একসময় নিউরোসার্জিক্যাল কিছু অ্যাপ্রোচ শুরু হলো। অ্যাপিলেপসি আমরা জানি যে ব্রেইনের কোনো কোনো অংশ হঠাৎ করে এক্সেসিভ অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল ইম্পালস বেরিয়ে আসে এবং সেখান থেকে খিঁচুনি হয়, যেটা আমরা বলি যে মৃগী রোগী। তো এগুলো ওষুধ দিয়ে থামানো হয়, কিন্তু কিছু আছে ইন্ট্রাক্টেবল, একদম তখন চেষ্টা করা হলো যে এগুলোকে পয়েন্ট আউট করতে, যে কোন জায়গা থেকে এই বিচ্ছুরণগুলো আসছে। যদি ওটা পয়েন্ট আউট করা যায়, তখন ওখানে একটা কাউন্টার ইলেকট্রিক্যাল পালস দিয়ে সেটাকে বন্ধ করা, অথবা এর আগে ছিল ওই জায়গাটাকে ডিস্ট্রয় করে ফেলা, যাতে করে না হয়। তো ব্রেন সার্জনরা সেটা শুরু করলেন, এবং সেটা করতে গিয়ে যেটা হলো, ব্রেনের মানে স্কাল সরাই ফেললে, ব্রেন সার্জারি করতে স্কালটা কেটে তুলে ফেলতে হয়, তো ব্রেনের কোনো পেইন ফাইবার নাই। ব্রেন মানে তখন রোগী আর কোনো টের পায় না, যদিও মানে সে তো ওখানে প্রোব দিয়ে বের করা যে কোন জায়গাটা থেকে, ধরা যাক একটা পার্টিকুলার এলাকা থেকে এপিলেপটিক ফোকাসটা বেরিয়ে আসছে, ওই জায়গাটা যদি গিয়ে স্টিমুলেশন দেওয়া হয়, তখন সে কেঁপে ওঠে, তার মানে হচ্ছে ওইটাই হচ্ছে সেই জায়গা। ওইটা করতে যেয়ে ব্রেনের বিভিন্ন জায়গায় পোক করে করে যে কোন জায়গার কি, তো দেখা যায় যে, এবং পেশেন্ট যেহেতু ওই সময় মানে তার সেন্স আছে, সে টের পাচ্ছে না কিছু, তো তাকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এখানে দিলে দেখা যায় যে সে হাতটা তুলতেছে, ওইখানে দিলে এটা। এর ভিতরে আসলো যে কিছু কথোপকথন পেশেন্টকে, যে দেখা গেলো যে কোনো একটা পার্টিকুলার জায়গায় প্রোব দেওয়ার পরে তখন রোগী বলতেছে, আমার তো একটা অনুভূতি হচ্ছে, যে অনুভূতি অনেক আগে আমাকে অমুক সময় অত্যাচার করছিল, সেটা মনে আসতেছে তার। রিমোট কোনো রিমোট ড্রিম অথবা অনেক কিছু। এইভাবে আমরা এখন জানি যে, এবং এটাকে আরও রিফাইন করা হলো পরে, এবং মাইক্রোস্কোপিক এখনগুলো হচ্ছে খুবই সূক্ষ্ম প্রোব করে, নাও উই ক্যান আইডেন্টিফাই যে কোন জায়গাগুলো আমাদের কোন ফাংশনের জন্য আছে। তো এই নিউরোসায়েন্সের এবং নিউরোসার্জিক্যাল যে অ্যাপ্রোচ, তার সাথে হচ্ছে যে আমাদের যে নিউরোট্রান্সমিটারের যে অ্যাপ্রোচ, এর সাথে হচ্ছে যে স্ক্যানিংয়ের যে বিভিন্ন, এগুলোর মাধ্যমে আমরা এখন যে ড্রিমের সময় কোন কোন জায়গাগুলো উজ্জীবিত হচ্ছে সেগুলো আমরা জানতে পারি। তো আমাদের দুইটা ব্রডলি স্পিকিং, যে ব্রেনের কর্টেক্স, যেটা উপরে কর্টিক্যাল এরিয়া বলি, আর ভেতরে লিম্বিক একটা সিস্টেম আছে। তো এই কর্টিক্যাল এরিয়াটি হচ্ছে আমাদের মেইন যে ফাংশন, যেগুলো আমরা করি, আমাদের এক্সিকিউটিভ ফাংশনগুলো, যে আমাদের ডিসিশন মেকিং প্রসেস, আপনার পার্সোনালিটি, আপনি যে কীভাবে, এই সব কিছু হচ্ছে কর্টিক্যাল। তার ভিতরে ফ্রন্টাল লোবে। এখন কোনো কারণবশত যদি আমার এই ফ্রন্টাল লোবটা ড্যামেজড হয়, তখন দেখা যায় আমি অকেজো হয়ে গেছি। তো ঘুমের সময় দেখা যায় যে কর্টিক্যাল যে ফ্রন্টাল লোবের এরিয়াটা ডাউন থাকে, তার মানে আমার এক্সিকিউটিভ ফাংশন নাই। অন দ্য আদার হ্যান্ড, আমার ইমোশনাল যে জায়গাটা, সেটা সবচেয়ে সেটা ঘুমের সময় না, আমি ভুল বলছি, স্বপ্নের সময়। ইমোশনাল জায়গাটা খুব এনলাইটেড, মানে স্ক্যান করে দেখা যায় একদম এনলাইটেড। আরেকটা জায়গা এনলাইটেড হয়, সেটা হচ্ছে ওই অক্সিপিটাল লোবে হচ্ছে আমাদের ভিজুয়াল যে ইয়েটা, এবং দেখা যায় আমি তো চোখ বন্ধ করে ঘুমাচ্ছি, কিন্তু আমার ওই যদি ড্রিম টাইমে আমি স্ক্যান করি, তখন দেখা যায় যে আমার অক্সিপিটাল লোবে যেটা ভিজুয়াল এরিয়া, সেটা খুবই উজ্জীবিত, আর আমার যে ইমোশনাল এরিয়াটা খুবই, অর্থাৎ ঘুমের ভিতরে আমার এই স্বপ্নের যত ইমোশন সব চলছে, এবং আমি দেখতেও পাচ্ছি। সেটা অদ্ভুত একটা বিষয়। তাহলে বোঝা যাচ্ছে যে ঘুমের এবং স্বপ্নের সাথে আসলে এই যে স্নায়ুবিজ্ঞানের একটি বিরাট রকমের রেভলিউশন হয়েছে। আরও অনেক কিছু জানার ছিল, কিন্তু আজকে সময়ের অভাবে আমরা হয়তো সবকিছু আলোচনা আনতে পারলাম না। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং আপনাদের দর্শকদের ধন্যবাদ কথাগুলো শোনার জন্য। দর্শক, শেষ করছি সুরক্ষা প্রতিদিনের আজকের আয়োজন। আমরা কথা বলছিলাম ঘুম, স্বপ্ন এবং স্বাস্থ্য প্রসঙ্গে। একথা নিঃসন্দেহে এই আলোচনা থেকে উঠে আসলো যে আমাদের সুস্থ জীবনের জন্য, সেটি আমাদের শারীরিক, আবেগিক এবং মানসিক সব কিছুর সুস্থতার জন্য আমাদের সুস্থ ঘুম দরকার, এবং এই ঘুমের যেই প্রয়োজন সেটি পূরণের জন্য আমাদের দৈনন্দিন জীবন আচরণেও একটি ভারসাম্য প্রয়োজন। আশা করি আপনারা সকলে এ বিষয়ে যত্নবান হবেন, সেই আহ্বান আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি।